নমস্কার বন্ধুরা, মাঝ রাতে সাসপেন্সে আপনাদের স্বাগতম। আজকের গল্প বিমল মিত্রের লেখা তখন রাত 11টা। এই গল্পটি আমরা সেরা অলৌকিক গল্প বইটি থেকে নিয়েছি। গল্পে গল্পকথকের ভূমিকায় কৃষ্ণেন্দু, বাবার ভূমিকায় আগরাজ ও নসু কাকার ভূমিকায় গৌরব। শুরু হচ্ছে তখন রাত 11টা। ঘটনাটা ঘটল সকাল 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা এরকম সময় পৌঁছানো যায়। স্টেশনে নেমে আরো 5 কোষ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরো 2 ঘন্টা। তারপর আরেকটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছাতে হয় মজদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায়। সেই কারণে সাধারণত সেই ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে দেশে যাই। তাতে সুবিধে খুব, ট্রেনে ভিড়ও খুব কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা পথ চাইয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্র পাঠে উত্তর দিবে। আমার বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা, স্বপ্ন, সবকিছুই। আমি বড় হব, আমি মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। গ্রামে তো শুধু চারিদিকে এঁদো পানপাড়া পুকুর, কেবল ক্ষেত আর বনজঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারির তলায়, বট গাছের ছায়ায়, হাড়ুমুদির দোকানে আর মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছ থেকে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজে নেই। বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সা তাদের নেই। তাই আমাকে একটু একটু হিংসেও করে। আমার চলাচল, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, চুল ছাটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ি পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক উনি। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো?
আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুষ মশাই। তিনি না হলে কারুরই কোনো পূজা আর্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়তো। আবার কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকেই চাই। তারপর আসে বারোয়ারি তলায় দুর্গাপুজো, কালী পুজো, এসব থেকে শুরু করে 3 ক্রোশ দূরে জমিদারি বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। হ্যাঁ, এই আবহাওয়াতেই আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতেও মানুষ হওয়া সত্ত্বেও যে ঘটনা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলে পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা চিঠি লিখে জানিয়ে দিয়েছিলাম যে আমি আর 3 সপ্তাহ দেশে ফিরতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টোর ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়ার পর ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে বেলা 11:30। ভাবলাম আর আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপর তো সেই সন্ধ্যে 6টার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়িই নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন, দুপুর 2টোর ট্রেনে আসতে পারলি না। কিন্তু না, ট্রেনটা ঠিক একই সময়ই মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকে প্ল্যাটফর্মে টিকিট দেখিয়ে গেট পার হলাম। ট্রেনে বেশি যাত্রী ছিল না। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বলে, অত দূরে সাওয়ারি নিয়ে গেলে নাকি ফিরতে তাদের রাত 1টা বেজে যাবে। আমি বললাম, আরে দাদা চলুন না, ডবল ভাড়া দিয়ে দেব। তবুও কেউ রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম 1000 মলম। মার হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি আধার। রাতে গ্রামের লোকজন সকাল সকালই ঘুমিয়ে পড়ে, কারণ তাদের ভোর ভোরের দিকে উঠতে হয়। বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড়ের মতো মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল।
আকাশের যে চাঁদটা ছিল সেটাও ডুবে গেল। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবুও আমার যেন কেমন ভয় লাগতে শুরু করলো। কিসের ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি ও মঙ্গলবার জায়গাটায় হাট বসে। হাটবেলা শেষ হয়ে গেছে। চারদিকে ছোট ছোট দোকান। তারও দোকানের দোকানদাররা ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকে জায়গাটা এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল মা বাবা বোধ হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তারা ভেবেছেন আমি আর আসব না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন। বাবা হয়তো বলেছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধ হয় এলো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোয় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস করা হয়। তারপরই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা রয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলোও জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তা দিয়ে নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি তা নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব তা বুঝতে পারলাম না। শুধু একটু থেমে গিয়ে বললাম, আমি আমি কে? বলতে বলতে মূর্তিটা আরো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সামনের মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয় শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না। মূর্তিটা আবার জিজ্ঞেস করলো, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। বললাম, আরে নসু কাকা, আপনি?
নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? আমি বললাম, আরে ওই দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই সন্ধ্যে 6টার ট্রেনে আসতে হয়েছে। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বেরিতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তার কতদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। যত রাতি হোক না কেন আমাকে যেতেই হবে। তার বড় ছেলে এখন যাই তখন যাই অবস্থা, তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠে যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই না তো। তা রাত্রিবেলা হয়তো ঠাহর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রে এসে ভালো করনি। চলো, আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। আমি বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আপনারও তো কাজ আছে। নসু কাকা বললেন, সে কি কথা? এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় ছেড়ে যেতে পারি? শুনলে ধীরেশদা আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে? এদিকে জমিদার বাবুর বাড়ি, তার ছেলের নাকি এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেই জন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতাতে থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যতই পড়াশোনা থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমার বাড়ি, এবার আর কোনো ভয় নেই। আমি চলি, আমার তাড়া আছে। এই বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজা কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন, খোকা, এসে গেছো? তা কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? আমি বললাম, আরে দুপুরবেলায় পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম, তাই এত দেরি হয়ে গেল। বাবা বললেন, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় নাকি? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো কি? কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল। আমি বললাম, আরে আমিও তো জানতুম না। আরে ওই রাস্তায় নসু কাকার সঙ্গে দেখা হয়ে গেল, তিনিই আমাকে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে তো নলগাড়ির নাওয়ালে দেখা হয়ে গেল। তিনিই তো জমিদারবাবু বাড়ি যাচ্ছিলেন। তার বড় ছেলের নাকি মরো অবস্থা, তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন,
তুমি ঠিক দেখেছো তো? তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবোল তাবোল বকছো জানো কি তুমি? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন? আমি কি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন। আমরা নিজে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। এতক্ষণ শুনছিলেন বিমল মিত্রের লেখা তখন রাত 11টা। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।